সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11.2-এর 6 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। যেখানে দেখো প্রথমেই বলছে যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ বি সি দেওয়া আছে। বলছে সেখানে এ বি এবং বি সি এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। মানে যতগুলা এ এর মান পসিবল সেই মানগুলো তোমাকে বের করতে বলছে। এরপরে এ এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয়, মানে এর মানটা তোমাকে এখানে যাবার যে এই বিন্দুটাতে বসানো লাগবে। বসানোর পরে তুমি অ্যাকচুয়ালি যে বিন্দুটা পাবা সেই বিন্দুগুলা নিয়ে যে ত্রিভুজটা গঠন হচ্ছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। দেখো প্রথমে আমাদের বলছে এ বি বাহু এবং বিসি বাহুটা সমান। তার মানে কি এ বিন্দু এবং বি বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব, তারপরে ঠিক একই রকম বি বিন্দু এবং সি বিন্দু এর মধ্যবর্তী দূরত্বটা সমান। এটাই হচ্ছে তোমাকে বলে দিছে। তাহলে সেক্ষেত্রে আমরা আগে দূরত্বটা বের করি। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি। আচ্ছা, একটা দূরত্ব এখানেই বের করে দেওয়া আছে, এই বি দূরত্বটা। আচ্ছা, এই বি দূরত্বটা দেখি তো একটু এখানে বলা যায় কিনা দেখি। আচ্ছা, এই যে এখানে আমরা দেখব, এই যে দেখি, এই যে ঠিক আছে। আমরা জানি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে কি বলতো, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমি এটাকে ধরে নিতে পারি আমার x1, এটাকে ধরে নিতে পারি y1, এটাকে x2, এটাকে y2। তাহলে এই অনুপাতে যদি আমি মানগুলো বসাই তাহলে সেক্ষেত্রে দেখো x2 - x1 তার মানে হচ্ছে এই যে দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, একবার এখানে করে দেয়। আমি লাইনটা একটু ভেঙে করাচ্ছি। দেখো তোমার হচ্ছে 10, তাহলে 10 মাইনাস এখানে সূত্রের মাইনাস, আবার হচ্ছে দেখো এখানে স্থানাঙ্কের মাইনাস। সূত্রের মাইনাস আছে বলে বা দিছি বলে এখানে স্থানাঙ্কের মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। তাহলে কিন্তু আমাদের এইভাবে আলাদাভাবে আবার -2 দেওয়া লাগবে। আর আমরা এটাও জানি যে পাশাপাশি কখনো দুইটা চিহ্ন কিন্তু বসে না, সেজন্য এটাকে একটু ব্র্যাকেট দিয়ে লিখবে। ঠিক আছে, তারপরে কি প্লাস, তারপরে y2 - y1। তো y2 - y1 হচ্ছে কত হবে, 6 - 1। তাহলে এটার জন্য আসলে আর সেকেন্ড ব্র্যাকেটটা আমার না দিলেও চলতো। এখন দেখো এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে বলো তো, +2। দেখতে পাচ্ছ যে এখানে 10 + 2, আবার এখানে 6 - 1 হোল স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে কত বলো তো, 5 স্কোয়ার, আর এটা হচ্ছে 12 স্কোয়ার। তারপর 12 স্কোয়ার করলে কত হয়, 144, 12 12 144 আমরা জানি। আর 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25, যদি যোগ করো 169। তাহলে 13 কে দেখো 13 বর্গ 13, এই যে দেখো তোমার হচ্ছে 13 স্কোয়ার। দূর, এটা 13 স্কোয়ার। 13 স্কোয়ার লিখলেই কি বলতো, স্কোয়ার আর রুটে কাটাকাটি, তাহলে এখানে থাকবে কি বলতো 13 শুধু। বা শুধু যদি একেবারে √169 করো তাহলেও কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে √13। √13 না, মানে √169 করলে 13 অ্যান্সারটা চলে আসবে। তাহলে সেক্ষেত্রে তুমি পেয়ে গেলা যে তোমাদের এ বি বাহুর দৈর্ঘ্য কত আসছে, 13 একক। ঠিক আছে, এরপরে বিসি বাহুটা বের করবো। এখন বিসি বাহুটা আমি একটু দেখাবো। বিসি হচ্ছে 10,6, আর এখানে a, -6। বি বিন্দু হচ্ছে 10,6, সি বিন্দু হচ্ছে a, -6। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আমাকে বের করতে হয় বিসি, তাহলে প্রথমে x2 - x1। ওকে, x2 - x1 করলে এখানে কত হবে, a - 10 হোল স্কোয়ার প্লাস y2 - y1, মানে -6 - 6 স্কোয়ার। এরপরে দেখো আমার মান কত আসে, এই যে দেখো এটাকে যখনই আমি যে a স্কোয়ার - 10 স্কোয়ার লিখবো, দ্যাট টাইম শেষ, অঙ্ক এখানেই শেষ। ঠিক আছে, ভুল হয়ে যাবে কখনোই কিন্তু। এই যে দেখো এখানে a + b মানে হচ্ছে দুইটা যদি পদ থাকে এবং তাদের পাওয়ার যদি 2 বা 3 থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই সূত্রে পড়বে। এটা কিন্তু কখনোই ভুলেও কিন্তু স্কোয়ার দুইটা মাথার উপর দিয়ে দেওয়া যাবে না। আমরা অনেকেই এই মিস্টেকটা করি, তো ভুলেও করবো না, ভুললেও করবো না। ঠিক আছে, ভুলেও এই মিস্টেক করবো না। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সুন্দর মতন কী করবো, a - b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে a - b হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। দেখছো, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে a মানে হচ্ছে এখানে এই আছে, আর b এর জায়গায় আছে কি বলো তো 10। তাহলে সেই ক্ষেত্রে a স্কোয়ার - 2a, a মানে কত, a আগের এই, তারপরে দেখো b মানে কত 10, b এর জায়গায় এখন আছে 10, তারপরে বি স্কোয়ার মানে কি বলো তো 10 স্কোয়ার। ওকে, আচ্ছা এতটুকুর কাজ শেষ। এরপর দেখো -6 আর -6 এবং -6 মিলে কি হচ্ছে বলো তো, তোমার হচ্ছে 12 -12, কারণ বড় সংখ্যার আগের চিহ্ন, তো যেটাই বড় সংখ্যা ধরো মানে দুটোর আগেই মাইনাস আছে। তো যাই হোক, এটা -12 কে স্কোয়ার করলে কত হবে বলো তো,
তোমার 144, কারণ জানো যে তোমার মাইনাস যদি কোনো ঋণাত্মক কোনো সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে ঋণাত্মক কিন্তু তার আত্মপ্রকাশ পায় না। ওকে, তো সেক্ষেত্রে এখানে শুধু থাকবে হচ্ছে কি বলতো 144টা, 144। এবং এগুলাকে যদি একটু, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, তারপর হচ্ছে কি কত বলতো -20a, এরপরে হচ্ছে এখানে 10 10 এ 100, দেখছো এটা হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত 100, 100 আর 144 244, একবারে লিখলাম, একটু বুঝে নিও ভাইয়া, 244। তাহলে সেক্ষেত্রে এটা পর্যন্তই থাকলো, এত একক, এত একক। তাহলে ওইখানে একটা দূরত্ব আসছে এবি আর এখানে একটা দূরত্ব আসছে হচ্ছে বিসি। তাহলে ওইটা ছিল হচ্ছে তোমার 13 আর এটা হচ্ছে তোমার এই যে এটা যা আসছে এটাই, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত করে আর কিছু করা যাবে না, এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমি প্রশ্নমতে এখানকার এই যে রুট a স্কোয়ার -20a প্লাস 244 ইজ ইকুয়ালস টু 13, ঠিক আছে। কারণ বলেই তো দিছিল আমাদের কোশ্চেনে, তো বলছে এ বি আর বিসি সমান। তাহলে এটা হচ্ছে এই যে বিসি এর মানটা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিসি এর মানটা। দেখো বন্ধুরা, এখন আমরা কি করব, জাস্ট এই দেখো একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো প্রথম কথা এখানে রুটটা পুরোটার উপরে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজ করি দুই পাশে বর্গ করে দিই। প্রথমেই দেখো দুই পাশে বর্গ করে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে দেখো এই বর্গ আর হচ্ছে এখানকার রুটে এটা বাদ হয়ে যাবে, আর থাকবে কি বলতো, এটা জাস্ট না দেখালেও চলবে, আমরা জাস্ট একবারে করে দিব। তাহলে হচ্ছে বা এমনও বলতে পারো যে রুট এর পাশে চলে গেলে তোমার হচ্ছে 13 এর মাথার উপর স্কয়ার চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকবে কি বলতো a স্কয়ার -20a প্লাস 244, আর এখানে হবে 13 স্কয়ার। 13 কে বর্গ করলে কত হয় বলতো 169, 13 কে বর্গ করলে কত হয় 169, ঠিক আছে। যেমন রুট এর পাশে গেলে স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এরপরে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো আমাদের বই যতগুলো দ্বিঘাত সমীকরণ আছে প্রত্যেকটাই মোটামুটি 99% তোমার হচ্ছে ম্যাথ আমাদের এইভাবে মিডল টার্ম করেই মিলবে। ওকে, এটার অ্যানসার কিভাবে বলতো মিডল টার্ম করে আমাদের বের করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ কিভাবে বললাম যে ভাই এটা দ্বিঘাত সমীকরণ যার সর্বোচ্চ পাওয়ার 2, এরকম প্রত্যেকটা সমীকরণকে সমাধান করতে হলে আমাদের মিডল টার্মই করতে হবে, ঠিক আছে। আমাদের বইয়ে বিশেষ করে যতটুকু দেওয়া সবগুলাই হচ্ছে মিডল টার্ম করেই মিলবে। তো এটা হচ্ছে a স্কয়ার -20a, তো মিডল টার্ম করার জন্য সবগুলোকে একপাশে নিয়ে আসতে হবে। তো দেখো এখানে থাকবে 244 আর এখানে হচ্ছে 169 মাইনাস ইজ ইকুয়ালস টু 0। তো দেখো 244 থেকে 169 চলে গেলে থাকবে হচ্ছে 75, 75 a স্কয়ার -20a প্লাস 75। এটা আসলে দুইভাবে করা যায়, আমি তোমাদের দুইটা ভাবে শিখাই দিব। একটা হচ্ছে কি ম্যানুয়ালি মানে হাতে কলমে আমরা কিভাবে করি সেটা আগে দেখে নিই, আর একটা হচ্ছে ক্যালকুলেটরে। তো ক্যালকুলেটরটা আমি দেখাই দিব, হাতে কলমটাকে দেখে নিই। তো ভাইয়া তোমার হচ্ছে মিডল টার্ম করার নিয়মটাই হচ্ছে এমন যে তোমার এই মাঝখানের পদকে এমন ভাবে ভাঙতে হবে যে যাদের গুণফল আবার হচ্ছে এখানকার এই ধ্রুবক মানটা হয়। কি বললাম যে মাঝখানের পদটাকে এমন ভাবে ভাঙবো যেন ভাঙার পর আমি যে দুইটা পদ পাবো সেই দুইটা পদের গুণফল বা সেই পদের মানের গুণফলগুলোও কি হয় বলতো এই যে এখানকার ধ্রুবক পদের সমান হবে। তো সেটা যদি আমাদের করতে হয় তাহলে সেক্ষেত্রে দেখো এই যে 75 টাকে না ভাঙতে হবে, মৌলিক উৎপাদক দিয়ে ভেঙে ফেলতে হবে। কিভাবে ভাঙবো বলতো, এটা প্রথমে 3 দিয়ে যায়, তাহলে 3 3 25 75, তারপর এটা 5 5 25। তাহলে এই যে দেখো এখন এই ভাঙার ফলে আমার একটা লাভ হলো কি আমি দেখো এখান থেকে উৎপাদকগুলো বের করতে পারবো। কিভাবে উৎপাদক, এই যে দেখো হয় তোমার হচ্ছে 5 5 25 আর হচ্ছে এখানকার 3 না, তাহলে দেখো তো এই যে 3 25 75 হয়, কিন্তু 25 আর 3 প্লাস মাইনাস করে কিন্তু এই দেখো এখানকার 20 হয় না, কারণ 20টা কিন্তু মেইনলি ভাঙতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি যে এটা না করে আমরা একটু দেখতে পারি। দেখো এখানে এই যে দেখো এই যে তোমার 3 5 15, 3 5 15, দেখো 3 আর 5 গুণ করলে 15, আর হচ্ছে এই যে এখানকার 5, তাহলে 5 15 75, এবং দেখো 15 আর 15 যোগ করলে কত হয় বলো তো এই যে 20। তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু ব্যাপারটা জমে গেছে। তাহলে কিভাবে করা যাবে, এই যে দেখো মাঝখানের পদকে আমি কি দিয়ে ভাঙবো, এই দেখো 15 আর 15 দিয়ে, আর অবশ্যই এখানকার চিহ্নটা কিন্তু মেইনটেইন করবা, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে দুইটাই -15a -5a এইভাবে দেওয়া লাগবে, ঠিক আছে। -15a -5a, মাইনাসে মাইনাসে প্লাস করতে হয় আর বড় সংখ্যা আগের চিহ্ন। ওকে, এইভাবে চিহ্নটা কিন্তু মেইনটেইন দেখে করতে হবে। ওকে, দেখো আমাদের এখন মিডল টার্ম করলে লাভ কি হয়, যেমন কমন পড়ে যাবে। এখন আমাদের আস্তে আস্তে কমন পড়বে ব্যাপারটা। দেখো এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে কি a,
এই ব্যাপারটা কমন, আবার এই দুটোর মধ্যে কমন কি মাইনাস সামনে আগে নিব, তারপরে কি 5 কমন নিব, এই দেখো 5, তাহলে 5 কমন নিলে কমনে মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, তো -5 দিয়ে যদি তুমি -5a কে ভাগ করো তাহলে থাকবে কি শুধু a, আবার -5 দিয়ে যদি এই যে দেখো এখানকার 75 ভাগ করো -5 দিয়ে, তাহলে কিন্তু প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে বলো তো মাইনাস, আর হচ্ছে এটা কাটাকাটি করলে 15, 5 15 75 0। এরপরে দেখো এখানে যে দুইটা পদ আছে সেই দুইটা পদও কিন্তু আবার কমন চাই, a -15 টা কিন্তু কমন, এখানে a -15 আছে, আবার মাইনাসের ওই পাশে a -15 কিন্তু আরেকটা আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমি কমন নেই তাহলে সেই ক্ষেত্রে আমি পাবো a -15 আর এখানে পাচ্ছি a -5। কেন? কারণ a -15 যদি এখানে চলে আসে তাহলে এখানে পুরো থাকবে শুধু a, আবার এখানকার a -15 যদি সামনে যেহেতু কমন নেওয়াতে তাহলে কি এখানে -5 টা জাস্ট পড়ে থাকবে এখানে, ঠিক আছে, এটা = 0। এখন অঙ্কের এই পর্যায়ে এসে আমরা যেটা করব যে হয় আমি a -15 টাকে রাখলাম, হয় আমি a -15 কে রাখছি, আর হচ্ছে a -5 যেহেতু গুণাকার আছে এটা ওই পাশে চলে গেলে 0 এর সাথে ভাগ হয়ে যাবে, তো 0 এর সাথে পৃথিবীর যেই সংখ্যা বা চলক বা রাশি যেটাই ভাগ না কেন অ্যানসার কত হবে বলো তো 0, তাহলে 0 হয়ে যাবে, অতএব a = 15। এখন কথা হচ্ছে ভাইয়া আমি কিন্তু এখানে আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি বলতো, অথবা এই দেখো যে আমি এখানকার a -5 টাকে রাখতেছি আর a -15 ও যেহেতু গুণাকারে আছে এটাই পাশে চলে যাচ্ছে, তো গেলে কি হবে বলতো 0 হয়ে যাবে, তাহলে অতএব a = 5। তাহলে a = 15 একটা মান আসলো, a = 5 একটা মান আসলো, কোনো মানই কিন্তু বর্জনশীল না, এখানকার দুইটা মানই কিন্তু নিতে হবে। আমরা কিন্তু বলেই দিছিল যে যতগুলো মান তোমার পসিবল সম্ভাব্য যতগুলো মান তোমার হচ্ছে হতে পারে এর প্রত্যেকটা মানই কিন্তু নিতে হবে। তাহলে a এর মান দুইটা আসলো, কিন্তু a এর মান একটা হচ্ছে কি বলতো 5 আর একটা হচ্ছে কি 15, দুইটাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে দেখো এর মান দুইটা নিয়ে কাজ করে আমাদের দুইটা ক্ষেত্রফল বের করতে হবে, বলছিল কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করতে, দেখছো আমাদের বলছিল যে হচ্ছে যে যেই ত্রিভুজটা গঠন হয় এর মান বসানোর পরে সেটার ক্ষেত্রফল বের করতে, তাহলে একবার আমি a এর মান এখানে যে 5 বসাবো তখন c বিন্দুটা হবে কি 5, -6, তারপর 15 বসাবো, তো 15 বসালে কি হবে 15, -6, দুইবারই করা লাগবে, একটু বড় হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা একটু দেখবো, ধরো আমরা 5 দিয়ে একটু দেখি যে a = 5 হলে দেখবো a = 5 হলে তাহলে আমার এই বিন্দুটা হচ্ছে কি এই যে দেখো এই বিন্দুটা হচ্ছে -2,1 -2,1, বি বিন্দুটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে 10,6 10,6, তারপরে সি বিন্দুটা হচ্ছে আমার 5,-6 5,-6। তো এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো আমাদের তিনটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি, এর মান যেহেতু 5 তাহলে সেই ক্ষেত্রে সি কিন্তু হবে 5,-6। এখন এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা চাইলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারি, ঠিক আছে। এই দেখো এটাকে আমরা হচ্ছে একটু সাইডে রাখলাম, এখন আমরা ক্ষেত্রফলটা বের করব। তো নাম হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তাই তো, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা বের করার নিয়ম খুবই সহজ, এই যে প্রথমে সুন্দর মতন একটা হাফ দিব, বুঝছো, শুধুমাত্র যে ত্রিভুজের ক্ষেত্রে হাফ দিচ্ছি ব্যাপারটা মোটেও এমন না, চতুর্ভুজ পঞ্চভুজ যাই বলুক না কেন এইভাবে বিন্দু দিয়ে যদি আমাদের ক্ষেত্রফল বের করতে হয় অবশ্যই এখানে হাফ দিতে হবে। হাফ দেওয়ার পরে আমরা একটা নির্ণায়ক সাইন দিব, নির্ণায়ক মানে যেভাবে সোজা একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে উপরে সব x এর মানগুলো লিখবো, উপরে সব হবে কি বলতো x এর মান। এখানে যদিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটু ঘুরিয়ে বিন্দুগুলো নেওয়া লাগে, কিন্তু সেটা চতুর্ভুজের ক্ষেত্রে আসলে খুব মানে নিডলি তোমার হচ্ছে দরকার, একদম দিতেই হবে, বুঝছো। চতুর্ভুজের তোমার হচ্ছে চতুর্ভুজটা যদি বসাইতে হয় তাহলে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকেই বিন্দুগুলো ঘুরাইতে হবে। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে আবার ব্যাপারটা একটু ইজি হয়ে যায়। কেন ইজি হয়ে যায়? যে কোনো দিকেই যাও না কেন তুমি কিন্তু ত্রিভুজই পাও। একটু ব্যাপারটা একটু বুঝাই বলেন, এই যে একটু বুঝাই বলি। এই যে দেখো, ধরো তুমি এই বিন্দু থেকে বি বিন্দুতে গেলা, তারপরে বি থেকে সি তে, তারপর সি থেকে এ তে, তাহলেও কিন্তু তুমি ত্রিভুজ পাচ্ছ। আবার দেখো বি থেকে সি তে, তারপরে এ তে, তারপর আবার বি তে ফিরে আসছো, তারপরে কিন্তু তুমি ত্রিভুজই পাচ্ছ। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে ব্যাপারটা ভাই এমন হয় না। চতুর্ভুজের ক্ষেত্রে ধরো তুমি প্রথমে এই বিন্দু থেকে এদিকে না গিয়ে হুট করে এখানে চলে আসলা, তারপর আবার এখানে চলে গেলা, তারপর এখানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই তুমি চতুর্ভুজটা পাবে না।
দেখে তো চতুর্ভুজ মনে হচ্ছে না, এমনও চতুর্ভুজ হবে না, ঠিক আছে? এই যে দেখো এমনও চতুর্ভুজ হবে না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু খুব এই ব্যাপারটা খুব ম্যান্ডেটরি যে তোমাকে অবশ্যই ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘোরাতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজ ব্যতীত অন্য সবগুলোর ক্ষেত্রে। বাট এইটার ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে আসলে এই কাজটা তোমার হচ্ছে না করলেও তোমার খুব বেশি অসুবিধা হবে না। তুমি জাস্ট এখানে অল্প একটু লিখে দিতে পারো, একটু ট্রিক বলে দিচ্ছি যে তোমার হচ্ছে বিন্দুগুলো ঘড়ি কাঁটা বিপরীত দিকে বসিয়ে, তোমাকে আর কষ্ট করে বসানো লাগবে না, মানে ছক্কা গজে আর বসানো লাগবে না, জাস্ট লিখে দাও যে ঘড়ি কাঁটা বিপরীত দিকে নিয়ে পাই, এখানে একটু লিখে দিও যে ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিয়ে পাই। তো বিপরীত দিকে নিয়ে এটাই পাই, ধরো এ বি সি, বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়ে পাই। তাহলে নিয়ে কি পাই বলো তো? এই দেখো প্রথমে এই যে উপরে সব হবে x এর মান, বুঝো কিন্তু উপরে সব হবে x এর মানগুলো আর নিচে হবে y এর মানগুলো, x এর মান y এর মান, x এর মান y এর মান। তাহলে দেখো প্রথমে x এর মান হচ্ছে কত? এই যে দেখো এই বিন্দুর জন্য -2, y এর মান কত? 1, এটা নিচে একদম যেভাবে দিব, প্রথমে x এর মান, নিচে y এর মান, আবার হচ্ছে আবার একটা x এর মান, x এর মান, আবার নিচে y এর মান, আবার x এর মান, আবার y এর মান। জানি না এটা x অক্ষের মান, বিন্দুর স্থানাঙ্ক এটা x অক্ষের মান, এটা y অক্ষের মান। তাহলে -2 1, তারপর 10 6 5 -1। এরপর একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, ধরো এই তোমার ত্রিভুজ, এটা হচ্ছে a, এটা b, এটা c। ধরো তুমি a থেকে b তে গেলা, ঠিক আছে? a থেকে b তে গেছো, b থেকে আবার তুমি c তে গেছো, এখন তুমি থেমে গেছো, তাহলে কি তুমি ত্রিভুজটা পাবা? ভুলেও কিন্তু পাবে না। তাহলে তোমাকে অবশ্যই কি বলতো, সি থেকে আবার এতে ফিরে আসতে হবে। তাহলে যে বিন্দু থেকে তুমি শুরু করবা তোমাকে অবশ্যই ওই বিন্দুতে আবার ফিরে যেতে হবে। তার মানে এখানে তোমাকে এই প্রথম বিন্দুটা আবার রিপিট করতে হবে, প্রথম বিন্দুটা আবার রিপিট করতে হবে, ঠিক আছে? এই যে দেখো প্রথম বিন্দুটা আবার বসাইছি, যে বিন্দু দিয়ে স্টার্ট করবো এই বিন্দুটা কিন্তু আবার তোমাকে রিপিট করে দিতে হবে। এরপরে নির্ণায়কের কাজ কি ভাইয়া? এর কাজ খুবই সহজ, একটু গল্প দিয়ে মনে রাখতে পারলে খুব ব্যাপারটা একটু সহজ হয়ে যায়। সেটা হচ্ছে সফলতা এবং ব্যর্থতার একটা গল্প। জীবনে আমরা জানি যে অনেক বেশি সফল হতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই কিছু ব্যর্থতার সম্মুখীন হতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের জীবনে কি প্রথমে একটু ব্যর্থতা আসবে, আগে একটু হাফ দিব, এবার একটু ব্যর্থতা ফেস করব। ব্যর্থতা মানে কি বলতো? ডাউনফল। ডাউনফলের গ্রাফটা কেমন হয়? দেখো এই যে উপর থেকে নিচে, সাই করে নিচে নেমে যায়, উপর থেকে নিচে, এইভাবে প্রথমে উপর থেকে আমরা একটু নিচে নামছি, ঠিক আছে? মানে একটু ব্যর্থ হইছি। ব্যর্থ মানে হচ্ছে কি, দেখো এইভাবে আড়াআড়ি প্রথমে গুণ করব, এভাবে প্রথমে আড়াআড়ি গুণ করব, আর এখানে যে চিহ্নটা হবে সেটাই বসাবো। যখন এখানকার +6 আর -2, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে কত হয়? 12। তারপরে এখানকার মাইনাস, এখানকার প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দশে 60। তারপর হচ্ছে আবার প্লাসে, আচ্ছা এটা এখানে মাইনাস না, এটা কিন্তু জাস্ট এই সাইনটা, ঠিক আছে? আর এই তীর চিহ্নগুলো কিন্তু আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এটা দিবে না, ঠিক আছে? এটা কিন্তু দিবে না। তো 5 অক্ষে কি হবে বলো তো? 5। ওকে, তীর চিহ্নগুলো কিন্তু মোটেও আমরা পরীক্ষার খাতায় এগুলো কিন্তু দিব না, ঠিক আছে? এরপর একটু মাইনাস দিয়ে একটা পজ নিব, একটা মাইনাস চিহ্ন দেব, মাইনাস চিহ্ন দিয়ে একটু ভাববো যে আসলে কি কি ভুল হয়েছে, এখন একটা কামব্যাক দিতে হবে। প্রচুর পরিশ্রম করে, প্রচুর চেষ্টা করে এখন আমি সফল হব। কি এই যে দেখো নিচ থেকে সাই করে উপরে চলে যাবে, সাই করে উপরে, এই যে দেখো উপরে একবার উপরে উঠে যাবে, সফল হয়ে যাবে। এই গল্পটা শুধুমাত্র এই জন্য বলা যেন তোমরা সিকোয়েন্সটা মনে রাখতে পারো যে ভাই প্রথমে নিচে নিচে গুণ করতে হবে, তারপর মাইনাস দিয়ে নিচ থেকে এই যে উপরে উপরে এইভাবে আড়াআড়ি গুণ করতে হবে, ঠিক আছে? উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ একেবারে উপরে না, মাঝে মাঝে। আচ্ছা এইভাবে গুণ করলে, তাহলে এইভাবে ভাই আমি যদি আর গুণ করি তাহলে সেক্ষেত্রে এখানে কত? 10, যে চিহ্নটা পাবো সেটাই বসাবো, 5 6 30 প্লাস, কিন্তু এটা কি প্লাস ছিল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণা 12, এই যে এটাই এটাই হবে। এরপরে দেখো এটা যদি আমি ছোট একটু ক্যালকুলেশন করে দিই তাহলে আমার কাজ শেষ। এখানে হচ্ছে আমার -12, তারপরে হচ্ছে -60 প্লাস 5 -67, তারপর দেখো এখানকার মাইনাস, এখানে হবে কি বলতো? 10 প্লাস 30 প্লাস 12, 52। এখানে দেখো আমার যে মানটা আসছে সেই মানটা কিন্তু একটা ঋণাত্মক মান আসছে। তো এটা যদি ঋণাত্মক মান আসে তার মানে কি ভুল গেছে? না, মোটেও ভুল যায় না। 52 প্লাস হচ্ছে 67 আসলে হচ্ছে 119। তাহলে এখানে হাফ আর এখানে হচ্ছে -119। ভাই এই অঙ্কটা কিন্তু মোটেও ভুল আসা নাই, তোমরা কিন্তু এটাকে মোটেও ভুল ধরবে না। এইরকম নেগেটিভ মান আসতেই পারে, তো নেগেটিভ মান আসলে কি করবে জানো? এই সুন্দর মতো একটা মডুলাস দিয়ে দিবে,
ঠিক আছে, যখন তোমাদের কোনো নেগেটিভ মান আসবে তোমরা সুন্দর মতন কি করবে, একটা মডুলাস দিয়ে দিবে। ঠিক আছে, মডুলাস দিলেই, মডুলাস মানে পরম মান, কারণ যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না সেহেতু আমরা কি করবো বলতো, একটা পরম মান বা মডুলাস দিয়ে দিব এখানে। এই যে দেখো এটা ইনটু, তো এই দেখো মডুলাস, মডুলাসটা দিয়ে দিব, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো আমার কাজ শেষ। মডুলাস দিয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে মডুলাসের কাজ কি, কোনো ঋণাত্মক মানকে ও রাখবে না, ঋণাত্মক মানকে ও কি করবে, ধনাত্মক মানে পরিণত করে দিবে। তাহলে এটা যেহেতু কাটাকাটি যায় না, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, লবের সাথে লব, তাহলে এক, এই যে একটা লব আর এখানকার একটা লব, তাহলে এটা নিচে 1 আছে সেজন্য এটা লব। তাহলে 119 অক্ষে 119, নিচে হচ্ছে কি 2 অক্ষে 2, এত বর্গ একক। হ্যাঁ, কখনো যদি তোমাদের এরকম ঋণাত্মক মান চলে আসে তোমরা কিন্তু অবশ্যই ঘাবড়াবে না, অবশ্যই এখানে কি করবে, একটা এই যে দেখো এই মডুলাস সাইনটা দিবে, দেওয়ার পরে মডুলাসটা তুলে দিবে, দ্যাটস ইট, শেষ। মডুলাস তুলে দিবে, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে। দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম 119/2 বর্গ একক, প্রথমটা মানে একটা আসতো যে এর মান 5 বসিয়ে। ঠিক একই রকম এখন আমরা এর মান 15 বসিয়ে দেখব, এর মানটা 15 বসিয়ে দেখব যে এখন আমার সেম উপায়। আর এখানে কিন্তু অবশ্যই বর্গ একক দিব, না দিলে কিন্তু এই যে বেশ কিছু মার্ক আমাদের কর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেইটা এড়ানোর জন্য অবশ্যই এখানে বর্গ এককটা দিবই দিব। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে আমাদের মানটা 15 বসায় আসলে কত কি আসে, সেটা একটু আমরা দেখব। দেখি যদি 15 কমা হচ্ছে ইয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কত আসে, ঠিক একই রকম উপায়ে, এই যে দেখো ঠিক একই রকম, দেখছো, ঠিক একই রকম উপায়ে এইভাবে আবার মানগুলো বসাবো। মানগুলো বসানোর পরে ঠিকই এই দেখো এখানে কিন্তু জাস্ট 15 কমা -6 আসছে, 5 কমা -6 না আসে, আসছে 15 কমা -6। তাহলে সেই ক্ষেত্রে এখানে আবার সেই আগের মতো নির্ণায়ক যখন তুলে দিব, আগে ব্যর্থতা দিয়ে শুরু করব, যেভাবে ডাউনফল এভাবে প্রথমে গুণ হবে। যদি এখানে একবারে করে দাও, আমি তোমাদের লাইনটা একটু এক্সটেন্ড করে দেই। দেখো এখানে কত, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণা 12, আড়াআড়ি গুণ, তারপরে 6 15 কত বলো তো 90, তারপরে 10, ঠিক আছে। এরপরে মাইনাস দিব, মাইনাস দিয়ে এবার একটু বিরতি নিব, বিরতি নিয়ে এরপরে কামব্যাক, এই যে দেখো এই যে সরাসরি উপরে উপরে চলে যাবে। তাহলে 15 × 1 15, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 60, তাই না, হ্যাঁ 60, যে চিহ্নটা হয় সেটাই বসাবো। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে +6 - 2 7 গুণা 12 -12। ওকে, আচ্ছা -12টা এটা দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে যেখানে একটু মুছে দিই 60, ওকে 60, তারপরে হচ্ছে -12, 60 আর হচ্ছে নিচে হচ্ছে কত বলতো -12। ওকে, এখন যখন আমি দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা যখন তুলে দিব, আমি জানি মাইনাসের জন্য কি হয় বলতো, প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হবে, কারণ আমরা জানি যে এখানে -1 দিয়ে যদি গুণ করি তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস। দেখো যে 15 আগে কি এখন আছে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, -15 হয়ে যাবে, তারপর মাইনাসে মাইনাসে +60 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে আবার +12 হয়ে যাবে। ঠিক আছে, এই চেঞ্জটাই কিন্তু হইছে। তারপর দেখো ছোট একটা ক্যালকুলেশন করছি, আমরা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেছি। তো এই = 15 হলে আমাদের ক্ষেত্রফল আসবে এইটা, আর এই = যদি 5 হতো তাহলে আমাদের ক্ষেত্রফল আসবে ওই যে 119/2। তো আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।